তো তোমরা যারা অ্যাসাইনমেন্ট জমা দিছো, কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার সময় অ্যাসাইনমেন্টের একটা প্রশ্ন আছে, দেখছো কখনো? দেখছো? আর ওটা রয়েছে আমার মোবাইলে, নাহলে আরেকটা দেখে না। কারো কাছে কি আছে ফটোকপি করা? কারো কাছে আছে দ্বিতীয় পত্রে? নাই। এই অ্যাসাইনমেন্টে যখন তোমরা লিখবা, তখন আমি এই যে আমার এর আগের কয়েকটা ভিডিও দেখছো অনলাইনে, আমার একটা ক্লাসের ভিডিও দেখছো, আমাদের অনলাইনে স্টাডি ক্লাস আছে না, সেখানে আছে অনেক কটা ভিডিও, আমার শেষের ভিডিও। ওইখানে দেখবা যে কি হয়েছে, আমি ওখানে সুন্দরভাবে বলছি কীভাবে অ্যান্সার করতে হবে, কিন্তু তোমরা সেটা কেউ দেখো কি ফলো করো না, আর তোমাদের সাথে ওইভাবে যোগাযোগ করাও আমার সম্ভব হয় না। এই জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা দুই একজন বাদে সবাই খারাপ, আর সবাই ভাইয়া যেটা ফলো করছো ইউটিউবের বানান ভুল, সাল ভুল, অত্যাধিক ভুল, যেগুলো ইতিহাস বানান ভুল লিখছে, ঐতিহাসিক বানান ভুল লিখছে, তাদের কি মার্কস দেবো আমি? তোমাদের বাসায় যদি আমি বেড়াইতে যাবো, তুমি আমার বাসায় যদি বেড়াতে যাবো, তোমাদের বাসায় ধরো আমি বেড়াতে গেলাম, 1 কেজি আলু নিয়ে গেলে বেশি খুশি হবে না 1 কেজি মিষ্টি নিয়ে গেলে খুশি হবে? কেননা মিষ্টির দাম বেশি, আলুর দাম কম, কিন্তু ওটাও ফেলনা না, ওটাতে তরকারি রেঞ্জে খাওয়া যাবে, মার্কস পাবা 1, আর মিষ্টির মধ্যে পেলে 3 অথবা 4। এই জায়গায় বাসায় বসে দেখে, বই দেখে, ইন্টারনেট ঘাইটে, বাসায় বসে লং টাইম দিনের পর দিন বসে লেখা, কোনো 3 ঘন্টাও সময় নাই, 1 ঘন্টা সময় বাইরে দেওয়া নাই, যে কোনো বই দেখে লেখবা। তা ওই মুখস্থ বিদ্যা, যেটু মুখস্থ ক্লাসে মুখস্থ করে পরীক্ষার হলে 4 নম্বরের জন্য যতটুকু লেখো, অ্যাসাইনমেন্টের অতটুকু লেখলে কি ফুল মার্কস পাওয়া যাবে? আশা করা কি ভুল না? ফুল মার্কস পাওয়া যাবে না, কেননা যেহেতু তুমি বাসায় বসে লেখছো, টাইমের কোনো লিমিটেশন নাই, বই দেখে লিখবা, সেক্ষেত্রে বিস্তারিত লিখতে হবে। অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্যই হয়েছে ওই জিনিসটা বিস্তারিতভাবে তোমাকে তুলে ধরতে হবে, সেটা যত বড়ই একটু বড়ভাবে তুলে ধরতে হবে। অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্যই ওইটা একটা, এরপরে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে না, তখন এমনি অ্যাসাইনমেন্ট একটা জমা দিতে হয়, তো তখন এই সাটা আগে থেকে আইডিয়া দেয় প্রত্যেক লিখতে হবে, ইয়া করতে হবে। এই জন্য তোমরা যদি, আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসে, অনলাইন ক্লাসে, যে আমার সাথে কোনো সমস্যা হলে, অ্যাসাইনমেন্ট লেখা সম্পর্কে কোনো সমস্যা হলে আমাকে তোমরা জানাবে, আমার সাথে কথা বলবে। কিন্তু একটা মেয়েও আমাকে ফোন করে নাই যে স্যার কোথা থেকে লিখবো, কী লিখবো, এই শেষের 5 নম্বর প্রশ্নটা একটু জটিল থাকে। 1 নম্বর ক, খ, গ, ঘ, এই 4টা প্রশ্ন ডাইরেক্ট থাকে। আমাদের সাবজেক্টের কথা বলতো, অন্য সাবজেক্টের সাথে মিলাবে না, আমি আমাদের সাবজেক্টের দ্বিতীয় পত্রের কথা বলছি। সেখানে দেখা যায় কি 5 নম্বরের যে প্রশ্ন, 9 নম্বরের যে প্রশ্নটা থাকে, সেইটা একটু ওর মধ্যে থেকেই হবে, ওইটাই হইল মূল জায়গা, যে তুমি এইটা বুঝে লেখছো, যে বুঝে লিখতে পারবে ওই ক, খ, গ, ঘ, এই 4টা, সে ঠিকই 5মটা বা 9 নম্বরের যে ইয়েটা, সেটা উত্তর সুন্দরভাবে করতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই যে লেটেস্ট, যেটা সর্বশেষ তোমরা 4 নম্বর অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, প্রথমেই ছিল কি ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল সেইটা লিখতে হবে। তো সবাই একটু একটু কেটে বলতে, ভাইয়ারা ইউটিউবে যেটুকু দিছে ওরকম দিছে, কিন্তু আমাদের বইতে, ওই বইটাতে, যে কোনো বইতে এত সুন্দরভাবে আছে, চিন্তা করে পাবো। হ্যাঁ, বড় আছে, ওখান থেকে তুমি একটু ছোট করে নিবা। আর অ্যাসাইনমেন্ট লিখতেছো, অ্যাসাইনমেন্টে কি, অ্যাসাইনমেন্টে একটা জিনিস পূর্ণাঙ্গভাবে আমাকে বুঝাইতে হবে। আমি পরীক্ষককে, আমিও যদি লিখতাম, তোমাদের জন্য যদি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতাম, কথা বলো না, আগে আমারটা শুনো, প্রশ্ন থাকলে পরে করবো। অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি যদি তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট করতাম, তাহলে তুমি যাতে কোনো প্রশ্ন ছাড়াই জিনিসটা ভালোভাবে বুঝে যাও, তাই সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট। এই জন্য নিজে আগে পড়তে হবে, ওইটা পড়লেই ভালোভাবে 2বার 3বার করে ওইটা পড়লেই অ্যাসাইনমেন্টটা সুন্দর হতো। কারো অ্যাসাইনমেন্টটা এই 2 নম্বর এবং 4 নম্বর ভালো হয় না।
খুব কম মেয়ে একটু ভালো লিখতে পারছে, বিশেষ করে যারা আগে ক্লাস করছে। আমি তুলনামূলকভাবে দেখলাম আর এখন মিলাবো যে সেই মেয়েরাই ভালো অ্যাসাইনমেন্ট লিখতে পারছে কিনা আমি এটা মিলাবো। এই জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা সুন্দর হয় নাই বিদায় আমি এই দ্বিতীয় পত্রটা একটু নোট আকারে সুন্দর করে আবার দিচ্ছি তোমাদের, অ্যাসাইনমেন্টের জন্য না, অ্যাসাইনমেন্ট তো চলেই গেছে, যাতে নেক্সট টাইমে বোর্ডের পরীক্ষায় যাতে তোমরা ধৈর্য ধৈর্য সুন্দর করে লিখতে পারো। সেই জন্য আজকে আমি এই দ্বিতীয় অধ্যায়টা সুন্দর করে চেষ্টা করছি, সুন্দর করার চেষ্টা করছি, সুন্দর করে তোমাদের কাছে এটা দিয়ে দেবো, তোমরা যাওয়ার সময় ফটোকপি করে নিয়ে যাবে। এখন আমাকে বলো যে এই অ্যাসাইনমেন্ট করতে যে আর কি কি সমস্যা তোমাদের হয়েছে বা আগামীতে কি কি সমস্যা হতে পারে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যাসাইনমেন্ট সম্পর্কে দ্বিতীয় পত্রের এই সামনে হয়তো আরেকটা চলে আসবে 6 নম্বর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ আসবে আসবে খুব শীঘ্রই আরেকটা অ্যাসাইনমেন্ট আসবে। পূজারানী শীল, পূজারানী শীল তুমি তোমার ওই রেজিস্ট্রেশনের শেষে হচ্ছে 4980, তুমি ভালো করো। আর রত্না খাতুন আছে, রত্না খাতুন, আর খাদিজা সিলভিয়া তুমিও ভালো করছো। এ পর্যন্ত যে কটা খাতা দেখছি এই দুইজনই আমি একটু ভালো পাইছি, মোটামুটি মানে একটু মানে একটু পড়ে লেখার চেষ্টা করছো। তো এই ফরাসি বিপ্লব সম্পর্কে যেটা অনুষ্ঠিত হয়েছিল 1789 সালে, এই তারিখটাও অনেকে ভুল হয়েছে, তাদের তারিখ কি বলবো, এই তারিখটাও অনেকে ভুল লাগছে। কেননা ওই যে ভাইয়ারা ওই যে ইউটিউবে টাইপ করে দিছে, সে জানে কিন্তু লেখার সময় ভুল হয়ে গেছে, টাইপিংয়ে ভুল হয়ে গেছে, মেয়েরা তাই লেখছে, তাই লেখছে, তাহলে ওটাও ভুল। ভুল জায়গায় মার্কস দেবো কি করে, ভুল জায়গায় লাল কালি দিয়ে আমাদের বড় বড় করে আন্ডারলাইন করে দিব। তাহলে সেই জন্য যখনই যে সাবজেক্টেরই যেই অ্যাসাইনমেন্ট লিখবা সেই অধ্যায়টা বই থেকে আগে ভালো করে পড়বা, রিডিং করবা, তারপরে ইউটিউব বা অন্য উৎস থেকে সেগুলো কি লিখছে সেটা পড়বা, এরপরে নিজের যোগ্যতা দিয়ে নিজে একটু বুঝে সেটার অ্যান্সার করার চেষ্টা করবা। বিশেষ করে ওই যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটার মতো যে থাকে ওইখানে দেখবা শিক্ষকদের একটা অংশ আছে, ওইখানে 4 মার্ক কি লিখতে পাবা, 3 মার্কস কি লিখতে পাবা, 2 মার্কস কি লিখতে পাবা, 1 মার্কস কি লিখতে পাবা, ওইখানে বলা আছে। শিক্ষকদের যে নির্দেশনা পাঠটা আছে, তোমার প্রশ্ন এই পাশে যাই থাকুক না কেন, এই পাশে তোমার জন্য যে প্রশ্নটা থাকলো তুমি এই পাশে দেখো যে 4 মার্কের জন্য কি লিখতে হবে, ওইখানে বলে দেওয়া আছে। যে যেমন এই যে লাস্ট যে অ্যাসাইনমেন্টটা দিছো সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট, ওইখানে বলা আছে ফরাসি বিপ্লবের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বর্ণনা করবে। ওই জায়গায় বলা আছে যে ফরাসি বিপ্লবের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উল্টাপাল্টা যাই যেভাবেই লেখো না কেন উত্তর সঠিক হবে। আগেও যদি অর্থনীতি দাও কোনো সমস্যা নেই, আগে যদি সামাজিক দাও অসুবিধা নেই, আগে রাজনৈতিক লেখলেও কোনো অসুবিধা নেই। ওই জায়গায় বলা আছে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা সুন্দরভাবে বিশ্লেষণ করলে 4 পাবে। সুন্দরভাবে উপস্থাপন না করলে কোনো জায়গায় বাদ টাদ গেলে যদি 2টা লেখে তাহলে 3 পাবে, যদি উপস্থাপনা দিয়ে আর একটা বর্ণনা দেয় তাহলে 1 পাবে। এরকমভাবে বর্ণনা দেওয়া আছে, বলা আছে আমরা এরকমভাবে মার্ক করব। তো এই যে 4 মার্ক, এই 4 মার্কের পরীক্ষার যে 4 মার্ক, প্রশ্নের 4 মার্ক, সেই উত্তরটুকু লিখতে তো হবে না। এই জায়গায় তুমি তো বই দেখে লিখতেছো, সেই জন্য তোমাকে একটু বড় করে ডিটেলস বুঝাই লিখতে হবে যে সামাজিক অবস্থাটা
পূর্ণাঙ্গভাবে লিখতে হবে যে কেমন ছিল রাজনৈতিক অবস্থাটা, কেমন ছিল অর্থনৈতিক অবস্থাটা, কেমন ছিল, সেটা তোমাকে সুন্দরভাবে বর্ণনা করতে হবে। এখন এই অধ্যায়ে ফরাসি বিপ্লবের যে অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ে যেহেতু দুইটা অ্যাসাইনমেন্ট জমা দিছো, তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। কারো মনে কোনো প্রশ্ন আছে? লিখতে যাই কোনো সমস্যা করছো যে স্যার এই জায়গায় সমস্যা হচ্ছে না, বুঝি নাই? হ্যাঁ, সেটা তো তোমার আমি একদিন বুঝাই দিছিলাম না এখানে দাঁড়ায়। যদি ওই তো যোগাযোগ করছো বিদায় তোমার ওই তুমি ইনক্লুড করছো। হ্যাঁ, তাহলে যারা ওই আমার অনলাইন ক্লাসগুলো যদি একটু দেখতে, অনলাইন ক্লাসের প্রত্যেকটাই আমি ওই অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলছি এবং রেগুলার যে লেকচার ছিল সেটাও আমরা দিয়েছি। ওইখানে আরেকটা নম্বর ছিল না যে ফরাসি বিপ্লবের জনজীবনে যে প্রভাবটা পড়ে, এটা একটু বুঝবেন। ফরাসি বিপ্লবের জনজীবনে যে প্রভাবটা কি? প্রভাব ফলাফল একই জিনিস। প্রভাব ফলাফল প্রতিক্রিয়া একই জিনিস। ওই যে ওকে বলে দিয়েছিলাম যেটাই লেখো ফরাসি বিপ্লবের ফলাফল। প্রথম যে প্রশ্নটা আছে ঘ নম্বরে প্রশ্নটা ছিল এরকম, এই যে এই ঘ নম্বরে ছিল যে ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব আলোচনা করে, প্রভাব সেটা। তাহলে ফরাসি বিপ্লবের ফলে কি কি পরিবর্তন ঘটেছিল ফরাসিদের মধ্যে সেটি আমাদের আলোচনা করতে হবে। তার মানে ওইটা হচ্ছে ফরাসি বিপ্লবের ফলাফল। তোমাদের জন্য আমি যে তৈরি করছি সেখান থেকেই আমি বলছি। আজকে আমি পড়াতে চাইছিলাম তোমাদের একদম প্রথম থেকেই, ফরাসি বিপ্লবের প্রথম থেকে। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। দুইটা অ্যাসাইনমেন্ট করেছেন এই অধ্যায় থেকে। পরীক্ষা, বোর্ডের পরীক্ষাও এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে, বরাবরই থাকে। প্রায় প্রতি বছরই দুটো প্রশ্ন এখান থেকে আমরা পেয়ে থাকি। তো এই যে শীটটুকু আমি দিছি, যেহেতু এই শীটটা যদি কেউ ভালো করে পড়ে এবং তোমাদের এই বইগুলোর সাথেই মিল আছে, হ্যাঁ, তোমাদের যে কোনো বইয়ের সাথেই দেখবা যে যারা বই পড়ছে এই অ্যাসাইনমেন্ট করতে যায় তারা দেখবে যে এই স্যার তো আমাদের বই দেখে দিয়ে গেছে। আমি বই দেখি, তোমাদের বই দেখে গেছি, একটু ছোট করে দিছি, সহজ সরল ভাষায় বলে দিয়েছি। পরীক্ষার হলে 4 মার্কের অনেক একটা প্রশ্ন আসে যে একটা, হ্যাঁ না ওটা হচ্ছে ঘ আর ঘ। গ নম্বরে যেটা সেটা থাকে 3 মার্কের, আর ঘ নম্বরে থাকে 4 নম্বরে। এই গ নম্বরে যেটা থাকে, গ নম্বরে সেটা হচ্ছে গিয়া সাধারণত থাকে যে ওই অধ্যায়ের পুরো মূল্যায়নটা এক কথায় অল্প কথা তুলে ধরার পরে যে ওই যে এইটা কোন বিপ্লবের সাথে সম্পৃক্ত তোমার পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করো বা ব্যাখ্যা করো। বিশ্লেষণটা আসে ঘ নম্বরে 4 মার্কের। যেটা 3 মার্কের ওই অনেক সময় আমি একটা উদ্দীপক দিয়ে বুঝাই দিই। দাও তোমার ওই বইটা দাও, বোর্ডের প্রশ্ন 19 সালে। এই দেখো 2 নম্বরে ওইটা পড়ি, এই জায়গায় একটু উদ্দীপকটা পড়ে শুনে তারপরে অ্যান্সারটা বলবো। এই জায়গায় বলা হচ্ছে 18 শতাব্দীর শেষার্ধে ইউরোপের একটি দেশে এমন একটি বিপ্লব সংগঠিত হয় যেখানে সমাজের একটি বিশেষ সম্প্রদায় লেখনীর মাধ্যমে সে দেশের জনগণকে বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে সোচ্চার করে তোলে। ফলে অধিকার বঞ্চিত জনগণ দীর্ঘদিনের শাসন ও শোষণের বিরুদ্ধে সচেতন হয়ে বিপ্লবী ভাব দ্বারা উজ্জীবিত হয়। এই হলো আমাদের উদ্দীপক। এইখান থেকে দেখো গ নম্বরে প্রশ্ন আছে। গ নম্বরে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিপ্লবের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা। তাহলে আমি এক কথায় লেখব কি ফরাসি বিপ্লব, তাহলে আমাকে একটু বর্ণনা দিতে হবে না
আমি যখন ওইটা বুঝতে পারছি যে এটা ফরাসি বিপ্লবের সাথে, তাহলে ফরাসি বিপ্লবটা সম্পর্কে ছোট্ট করে আমাকে 3 মার্কের দিতে হবে। তখন কিন্তু এই অ্যাসাইনমেন্টের মধ্যে এরকম বড় লিখলে আর কভার করা যাবে না, তখন 3 মার্কের জন্য যাবে। তখন এই যে ভূমিকাটা আছে, এই ভূমিকাটাও এই উঠাই দিলেই 3 মার্কের প্রশ্ন দিল। আর এটা একটা কমন প্রশ্ন, এটা থাকবেই, থাকে সব অধ্যায়ের এরকম একটা, যে অধ্যায় থেকে প্রশ্ন হবে 3 নম্বর গ দাগের প্রশ্নটা এরকমই থাকে যে তোমার পাঠ্য বইয়ের কোন অধ্যায়ের সাথে মিল আছে আলোচনা করো। এই ভূমিকাটা লিখলে নেক্সটে যাই। তুমি যে কি প্রশ্ন করছিলা, জনজীবনে প্রভাব, জনজীবনে ফরাসি বিপ্লবের জনজীবনে প্রভাবটা কি ছিল। এই যে ঘটনা প্রবাহ ফরাসি বিপ্লব, আরেকটু বলি যেসব জায়গায় ভুল করছো সেইগুলো আগে বলি। এই যে ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ কেউ তুলে ধরতে পারে না সুন্দর করে। এই জায়গায় আমি সংক্ষেপে ছোট করে দিছি, এটা পড়বা, ভালোভাবে পড়বা। নেক্সটে হবে কি তোমার ওই উদ্দীপক, এই যে যেমন এইগুলো পড়ছো লেখছো বিদায়, এই যে উদ্দীপকটা পড়ার সাথে সাথে তুমি বলছো এটা ফরাসি বিপ্লব সংক্রান্ত প্রশ্ন, ফরাসি বিপ্লবের সাথে মিল আছে। এই জন্য এই ফরাসি বিপ্লব ঘটনা প্রবাহ পড়া, এই ঘটনা প্রবাহ উদ্দীপক হিসাবে অনেক সময় চলে আসে, সামাজিক অবস্থা নিয়ে চলে আসে, রাজনৈতিক অবস্থা থেকে উদ্দীপক লিখে দেয়। তাই প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখতে হবে। এই দেখো এই জায়গায় হয়েছে, আগে যখন পড়াইছি ফরাসি বিপ্লব তখন হয়তো মনোযোগ দিয়ে দেখনি। এই জায়গায় হচ্ছে ফরাসি বিপ্লবের ফলাফল। তাহলে জনজীবনে কী হয়েছিল, এই দেখো আমি একটু আলোচনা করলেই তোমরা বুঝতে পারবা যে জনজীবনে ফরাসি বিপ্লব কী বলছিল, সামন্ততন্ত্রের পতন হয়েছে। ফরাসি বিপ্লবে সামন্ততন্ত্রের পতন হয়েছে। আগে যেমন ওই যে জমিদারদের আদনেও অনেক জমি ছিল, সেই জমিগুলো কৃষকরা বর্গা চাষ করতো। এই ফরাসি বিপ্লবের ফলে এই সামন্ত প্রথা, ম্যানর প্রথা বাদ হয়ে গেল। তাই ধর্মকর এগুলো কি আগে গির্জাকে কর দিতে হতো, তারপরে সরকারকে কর দিতে হতো, যেগুলো জমির উপরে 10 ভাগের 1 ভাগ সেগুলো সব বাতিল হয়ে গেল। আর বলা হচ্ছে কি সম্পদে এই সামন্তদের ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করে। জনজীবন মানে কি, মানুষের সামাজিক জীবনে দৈনন্দিন জীবনে কি পরিবর্তন হচ্ছে সেটাই এই একটা আছে। 1 নম্বরে আমরা বলছি সামন্ততন্ত্রের পতন হচ্ছে। এর ফলে মধ্যযুগ থেকে চলে আসা সমাজ ব্যবস্থায় যে অসাম্য ছিল তার অবসান ঘটে। সামন্ততন্ত্রের পতনের সাথে সাথে জমি সংক্রান্ত যে সমস্যা ছিল, কৃষকদের যে অভাব অভিযোগ ছিল সেগুলো পতন ঘটে। কৃষকরা কি জমির ন্যায্য অধিকার পায়, নিজেরা জমি চাষ করে নিজেরাই উৎপাদন করতে পারত। এরপরে বলা আছে রাজতন্ত্রের পতন ও গণতন্ত্রের উদ্ভব। ফরাসি বিপ্লবের আগে আমরা দেখছি কি স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের শাসন ফ্রান্সে কায়েম ছিল, মানে চালু ছিল। এই সময় কি মানুষের কোনো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কোনো স্বাধীনতা ছিল না। যে সরকারের সমালোচনা করত তাকে কি করত, লেত্রে ডাকিয়েসি নামক পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করে বিনা বিচারে কোথায় আটক রাখা হতো, বাস্তিল দুর্গে, জেল, ওইটাকেই করতেন। এই বাস্তিল দুর্গে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হতো। সেই জন্যই সাধারণ মানুষ, সাধারণ জনগণ এই বিপ্লব করেছিল যাতে এর থেকে মানুষ মুক্তি পায়। এই ফরাসি বিপ্লব কী করলো, বিপ্লবের পরে মানুষের সেই চাওয়া পাওয়ার মিলন ঘটলো। সেটা কি হলো, এই রাজতন্ত্রের পতন হয়ে গেল। আর কি হলো, গণতন্ত্রের উদ্ভব হলো। এর তো আছে বুর্জোয়া কৃষক শ্রেণীর উদ্ভব। সমাজে যখন ওই যে কৃষক, যেমন ছোট কৃষক, বর্গা কৃষক এরকম ছিল আগে, এখন ওই লেগে আগে যেগুলো ওই যে ম্যানর প্রথার কারণে বা সামন্ত প্রভুদের কাজে যে সম্পত্তিগুলো ছিল, এর মধ্যেও দেখা গেল কি যে ছোট ছোট করে ওই কিছু কৃষক বেশি সম্পত্তির মালিক হয়ে গেল। এই যে বুর্জোয়া, তাদেরকে এই যে কৃষক শ্রেণী, এই কৃষক শ্রেণী এরা অনেকটা কি ওই এলাকায় অনেক সম্পদের মালিক এবং ক্ষমতার মালিক হয়ে গেল। এদেরকে বলা হয় কি বুর্জোয়া শ্রেণী। তারপরে বলা হচ্ছে অন্যান্য ফলাফল। অন্যান্য ফলাফলের মধ্যে কি আছে, ফরাসি বিপ্লব সামাজিক আচার আচরণ, পোশাক আশাকেও পরিবর্তন আনয়ন করে।
সেটা কীরকম? ওই যে মেয়েরা কি আগে একরকম পোশাক পরতো, এখন হলো কি ফুলানো ফ্রকের মতো ব্রিসেস, ওকে বলে ব্রিসেস পরতো। ছেলেরা কি ইয়া পরা পোশাকে কি আগে অন্য ধরনের পোশাক পরতো, এখন কি কোট টাই এই ধরনের পোশাক শুরু করলো। আর দ্রব্যাদি পরিমাপের পুরনো পদ্ধতির পরিবর্তে ম্যাট্রিক পদ্ধতি চালু হয়। আগে যে পুরান পদ্ধতি ছিল, হ্যাঁ ওজন পদ্ধতি ছিল, সেটার পরিবর্তে কি হয় ম্যাট্রিক পদ্ধতি, যেটা আমাদের দেশে এখন চালু আছে, কি কেজি গ্রাম। এইটাও চালু হয় কোন সালে? 1789 সালের পর বিপ্লবের ফলে পুরনো পদ্ধতি বাদে। আর আমাদের দেশে মনে হয় কি 80 সালের দিকে এটা চালু হয়েছে এই ম্যাট্রিক পদ্ধতি। কোড নেপোলিয়ান চালু হলে রেজিস্ট্রি বিবাহ ও সম্পত্তিতে সন্তানের সমানাধিকার স্বীকৃতি লাভ করে। বিপ্লবের পরে যখন নেপোলিয়ান ক্ষমতা গ্রহণ করে, তখন কি নেপোলিয়ান আইনের একটা ব্যাপক পরিবর্তন করেছিল। সেটা আমরা দেখতে পাই যে কি সেই আইন যে সংস্কার করেছিল, আইন সংস্কার, নেপোলিয়ানের আইন যদি সংস্কার করে জনগণের উপযোগী করে যে আইন কাঠামো তৈরি করেছিল, সেটাকে বলা হতো কি ইংরেজিতে কোড অফ নেপোলিয়ান। সেই কোড নেপোলিয়ান যখন চালু হলো, এর আগে মেয়েদের বিবাহ রেজিস্ট্রি করা হতো না। আমাদের দেশে কিন্তু আগে বিবাহ এরকম রেজিস্ট্রি হতো না। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী বা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের ওই মন্দিরে বিয়ে হতো হিন্দুদের, আর মুসলমানদের ওই হুজুর এসে কলেমা পড়ায় বিয়ে দিয়ে দিত। আমাদের দেশে অনেক আগে ছিল না, কিন্তু ফরাসি বিপ্লবের পরপরই বিবাহ রেজিস্ট্রির ব্যবস্থা করা হয়। আর সম্পত্তিতে সন্তানের সমান অধিকার, একজন মেয়ে সন্তানও যে সম্পত্তি পাবে, বাবার ছেলে সন্তানও একই পাবে, সমান অধিকার থাকে। আমাদের দেশে কিন্তু এখনো সমান অধিকার নেই। আমরা ইসলাম ধর্ম যারা বিশ্বাসী, তারা ইসলামিক আইন অনুযায়ী সম্পদ বন্টন করি। যারা হিন্দু ধর্মে তারা বা সনাতন ধর্মে বিশ্বাসী, তাদেরও একটা ইসলামিক বন্টন আছে, সেইভাবে তারা বন্টন করে প্রমাণ বেশি। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্স সামরিক শক্তিতে বলিয়ান হয়ে ওঠে। এর ফলে ফ্রান্স ইউরোপীয় রাজনীতিতে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। এই ছিল হচ্ছে কি, এইগুলো হচ্ছে জনজীবনের প্রভাব। মানে কি ফলটা মানুষ পেয়েছিল, কি জন্য মানুষ এই বিপ্লবটা ঘটেছিল, বিপ্লবটা ঘটানোর পরে সেই জিনিসগুলো তারা পেয়েছে কিনা। তাহলে আমাদের ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই তিনটার জন্য আমরা পরিশেষে বলতে পারি যে এই কথাটা লেখবা শেষে, এখানে আমি দিনে বড় করি না, ছোট করছি, যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই স্লোগান নিয়ে 1789 সালে যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, ফরাসি বিপ্লবের ফলাফল বা ফরাসি বিপ্লবের প্রভাব, ফরাসি বিপ্লবের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই জনজীবনে এর প্রতিফলন ঘটেছিল। জনগণ এগুলো ভোগ করেছিল, যেভাবেই যে ভাষা দিয়েই লেখো না। ঠিক আছে? আর কোনো প্রশ্ন কারো? তোমাদের জন্য তোমাদের ওই লোকের মোট তোমাদের পরীক্ষা হবে কয়টা অধ্যায় জানো তো? বোর্ডের পরীক্ষা 4টা না 6টা? দেখ আরো কয়েকদিন পরে এগুলো ক্লিয়ার পাওয়া যাবে, বোর্ডের সিদ্ধান্তগুলো, তখন তোমরা প্রিপারেশন নেবে। আমি আশা করি তোমাদের বোর্ডের যে কয়টা অধ্যায় পরীক্ষা হবে, সেই কয়টা অধ্যায়ের নোটগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমার অলরেডি পাণ্ডুলিপি দেখা শেষ, খালি একটু 2, 3, 5 আর 6 যাই হোক, আরও আমরা কয়েকদিন পরে নিশ্চিতভাবে জানতে পারবো, তখন আমরা আলোচনা করব। তো এইবার বলি যে অনেকে ফরাসি বিপ্লবের সামাজিক অবস্থাটা মোটামুটি লিখতে পারছো। ফরাসি বিপ্লবের সামাজিক অবস্থার মূল বক্তব্য কি কেউ বলতে পারবে? এক কথায় যে সামাজিক অবস্থা কেমন ছিল, আমরা বলি কি যে বিপ্লবের কারণ সমূহ যদি জানতে হয়, কি কারণে বিপ্লব হয়েছিল, তাহলে আমাদের 3টা বিষয় ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে।
সামাজিক অবস্থা বিপ্লবের আগে, যেটাকে আমরা বলি প্রাক বিপ্লব। হ্যাঁ। প্রাক বিপ্লব ফ্রান্সের, তাহলে সামাজিক অবস্থাটা আমাদের জানতে হবে, রাজনৈতিক অবস্থা জানতে হবে, অর্থনৈতিক অবস্থা জানতে হবে। এই তিনটা অবস্থা জানলে তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে ফরাসি বিপ্লব কেন সংঘটিত ছিল এটা আমরা জানতে পারবো। যেমন প্রথম পত্রে আমরা যখন কথা বলো না প্লিজ, প্রথম পত্রে আমরা যখন বলি যে আমাদের স্বাধীনতা যুদ্ধে আগে যে অধ্যায়টা আমরা পড়াই স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে পড়াতে আমরা বৈষম্যমূলক আলোচনা করবেন যে কী কী বৈষম্যের শিকার হয়েছিলাম। তার জন্যই আমরা স্বাধীনতার জন্য আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ওই বৈষম্যের মধ্যে শিক্ষা ক্ষেত্রে কী কী বৈষম্য ছিল, সামাজিক ক্ষেত্রে কী কী বৈষম্য ছিল, চাকরির ক্ষেত্রে কী কী বৈষম্য ছিল, অর্থনীতির ক্ষেত্রে কী কী বৈষম্য ছিল, উন্নয়নের ক্ষেত্রে কী কী বৈষম্য ছিল, রাজনৈতিক ক্ষেত্রে কী কী বৈষম্য ছিল, এগুলো পড়ছিলাম আমরা ফার্স্ট প্রথম পত্রে। ওইখানে একটা অধ্যায় আমরা পড়াই, যার কারণেই আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটা স্বাধীন পতাকা পেয়েছিলাম। ঠিক ফরাসি বিপ্লবে ওই ধরনের কারণগুলো আছে, সেইগুলো জানতে হলে আমাদের ফরাসি বিপ্লবের আগে বা প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এই তিনটা বিষয় ভালো করে জানতে হবে। তাহলে সামাজিক অবস্থার মূল বিষয়টা কি ছিল? সামাজিক বিষয়ের মূল বিষয় ছিল সমাজ কি ছিল? স্বৈরতান্ত্রিক ছিল, ওটা রাজনৈতিক মধ্যে নিয়ে নেব। সমাজ কি ছিল? সমাজ সাধারণত 3 ভাগে বিভক্ত ছিল। সমাজ 3 ভাগে বিভক্ত ছিল। সমাজের মধ্যে যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী আর তৃতীয় শ্রেণী বা কৃষক শ্রেণী বা ওই যে চাকরিজীবী বুর্জুয়া শ্রেণী, যেটাই বলি না কেন, যাজক শ্রেণী আর অভিজাত শ্রেণী বাদে যারা ছিল সবাই হচ্ছে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বা থার্ড স্টেট মানে তারা পরিচিত। সমাজ ছিল এই 3 ভাগে বিভক্ত। এই মূল জিনিসটা অনেকে দেখে, এই মূল জিনিসটাই অনেকে লেখার মধ্যে নেই। ভাইয়ারা যাতে ফলো করছো তারা পাবে। তাইলে মূল কথা হচ্ছে সামাজিক অবস্থার মূল কথা হচ্ছে আমার এইটুক লেখলেই কি বলতেছি বলো? অভিজাত শ্রেণী, হ্যাঁ লিখছো? আচ্ছা লিখলে তো ভালো, আমি সবার কথা বলছি না, কেউ কেউ লিখে নি বসো। যারা লেখে নাই তাদের তো আমি ওইভাবে মূল্যায়ন করতে পারবো, মার্কস দিতে পারবো। তো এই মূল জিনিসগুলো বইতে আছে, বইটা ওই অধ্যায়টা বারবার পড়তে হবে। পড়ে ওই ইউটিউব ফলো করো, অনলাইনের আরও ক্লাস ফলো করো, বা তুমি গুগলে ঢুকে সার্চ দিয়ে আরও দেখো ফরাসি বিপ্লব সম্পর্কে, কোনো অসুবিধা নেই। কিন্তু বইটাকে ভিত্তি করে মূল জিনিসটা পূর্ণাঙ্গভাবে অ্যান্সার করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, এই জায়গায় 4 মার্ক মানে ওই 2 পাতা 1.5 পাতা না, যে কয় পাতায় হোক মূল জিনিসটা আমাকে তুলে ধরতে হবে, সে যত বড়ই হোক। প্রশ্নে যে উত্তরটা আমরা চাই সেই উত্তরটা পূর্ণাঙ্গভাবে লিখতে যতটুকু লিখতে হবে ততটুকু লিখতে হবে। তাইলে 4-এর মধ্যে 4 পাবে। 4 একটা প্রতীকী নাম্বার, এটা 4 পাওয়া মানে 4 মার্কের জন্য যতটুকু উত্তর লেখো বোর্ডের পরীক্ষায় বা বোর্ডের হিসেবে সেইটুকু লিখতে হবে, সেটা বড়। তো ফরাসি বিপ্লবের সামাজিক অবস্থার মূল বিষয় হচ্ছে, অর্থনৈতিক অবস্থার মূল বিষয়। এগুলো যদি মাথায় রাখো, এগুলো যদি মাথায় থাকে, পরবর্তীতে প্রশ্নের অ্যান্সার করতে তোমাদের সুবিধা হবে। অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ কর বিষয়ে সেই সময় ফ্রান্সে ওই যে অবস্থা তো শোচনীয় ছিল সব কয়টার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রেও শোচনীয় ছিল, রাজনৈতিক ক্ষেত্রে ছিল, অর্থনৈতিক ক্ষেত্রেও ছিল। আমরা ওটুক তো লিখবই, মূল কথাটা এইটার মাথায় সবসময় ঢুকায় রাখতে হবে। সেটা হচ্ছে সেই সময় ফ্রান্সে 2 ধরনের কর চালু ছিল, এক হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। ঠিক আছে, প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর। প্রত্যক্ষ করগুলো ছিল কি? সম্পত্তি কর, উৎপাদন কর, আর একটা ছিল
এই যে সম্পত্তি কর বা টাইল, উৎপাদন কর বা ক্যাপিটেশন, আয় কর বা ভিন্টিয়ার, এই তিনটা হচ্ছে প্রত্যক্ষ কর। এছাড়াও কিছু কর ছিল যেগুলোকে বলা হয় পরোক্ষ কর। সেগুলোর মধ্যে ছিল কি? লবণ কর, শুল্ক আবগারি, হ্যাঁ, আরেকটা আছে ধর্মকর। ধর্মকর কাকে দিতে হতো? গির্জারা নিত। এটার মূল্য মাপ কিরকম ছিল? কত অংশ দিতে হতো? না, 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ ধর্মকর দিতে হতো। ঠিক আছে। এছাড়াও গির্জা আরো 2 রকম কর আদায় করতো জনগণের কাছ থেকে। না, ধর্মকর তো একটা আলাদা জিনিস। এছাড়াও ধর্মকর ছাড়াও জন্মকর আর মৃত্যুকর এটা আদায় করতে হবে। কিন্তু এর জন্য গির্জাকে কোনো কর দেওয়া লাগতো না রাষ্ট্র, রাজাকে বা রাষ্ট্রকে এর জন্য কোনো কর দিত না। ঠিক আছে। এই গেল হইলো অর্থনৈতিক অবস্থা মূল বিষয়। আরো আছে, এইটুক শুধু যদি মনে রাখো, এইটুক বেস করে যদি লেখো, তাতেও অনেক সুন্দর হবে। কিন্তু অনেকের ক্ষেত্রেই, অনেকের খাতায় বা অ্যাসাইনমেন্টে এই মূল জিনিসটুকু পাওয়া যায়। সবচেয়ে খারাপ অবস্থা ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ। এটা অনেক বড় একটা বিষয়। 3টা ভাগে ফরাসি বিপ্লব হয়েছিল। কিন্তু মূল জিনিসটা বুঝতে হবে যে ফরাসি বিপ্লব কিভাবে ঘটলো, রাজাকে কিভাবে বিপ্লবীরা তাদের অধীনে এনে রাজ্য পরিচালনা করলো। মূলত বাস্তিল দুর্গের পতন পর্যন্তই হচ্ছে ফরাসি বিপ্লবের ঘটনা ঘটে। হ্যাঁ, বাস্তিল দুর্গ পতনের পর্যন্ত হইল গিয়া। এটা নিয়ে তোমরা পড়বা, বাসায় দেখবা যে আমি কিভাবে অ্যান্সার করছি সেটা পুরো করো। যেহেতু এটার অ্যাসাইনমেন্ট আসবে না, যেটা তোমাদের ভবিষ্যতে আগামী যে বোর্ডের পরীক্ষা হবে সেইখানে যদি কোনোটা কাজে লাগে, কোনো প্রশ্ন যদি আসে, সেখানে যদি ঘটনা বা আলোচনা আসতে পারে, তখন তোমরা এখান থেকে আলোচনা করবে। তখন এইটাকেও আরো সংক্ষিপ্ত করতে হবে, তখন এইটাকেও আরো সংক্ষিপ্ত করে লিখে দেবো। এটা করবা, পড়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তখন আমাকে আলোচনা করবে। এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রধান বক্তব্য কি ছিল? রাজা ছিল স্বৈরাচার, দেশে স্বৈরাচারী শাসন বজায় ছিল। রাজার ইচ্ছাই জনগণের ইচ্ছা, রাজা যা বলতেন তাই আইন। এই জন্য রাজা বলতেন কি, আই এম দ্য স্টেট, আমিই রাষ্ট্র। রাজা কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন।